1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে যে কয়েকজন মানুষের ভাগ্য উন্মোচিত হয়েছিল তার মধ্যে একজন হলেন মীর জাফর, যিনি আলোচিত থেকেও সমালোচিত, আর সেই সাথে তারই জামাতা মীর কাসিম। তো মীর কাসিমের রাজত্বকাল ছিল 1760 থেকে 1764 সাল পর্যন্ত, অর্থাৎ 4 থেকে 5 বছর। মীর জাফরের পদচ্যুতির পর 1760 খ্রিস্টাব্দের 22 অক্টোবর মীর কাসিম বাংলার মসনদে অর্থাৎ সিংহাসনে বসেন। আর এই মীর কাসিম, আগেই বলেছি, তিনি ছিলেন মীর জাফরের জামাতা, বিশ্বাসঘাতকের জামাতা। দেখি আর একটু বিশ্বাসঘাতক হয় কিনা। কিন্তু তিনি শ্বশুরের ন্যায় অযোগ্য ও অপদার্থ ছিলেন না। মীর কাসিম ছিলেন একজন ব্যক্তিত্ব সম্পন্ন, দূরদর্শী রাজনীতিবিদ এবং একনিষ্ঠ দেশপ্রেমিক। সিংহাসনে আরোহণ করেই তিনি চুক্তি মোতাবেক ইংরেজদের দেনা পাওনা পরিশোধ করে তাদের নাগপাশ থেকে শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমত তিনি কোম্পানিকে ওইদিকে মেদিনীপুর, বর্ধমান এবং বাংলাদেশের চট্টগ্রামের রাজস্ব আদায়ের ক্ষমতা প্রদান করেন। দ্বিতীয়ত কোম্পানির সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহের জন্য 10 লক্ষ টাকা প্রদান করেন। তৃতীয়ত তিনি ভ্যানসিটার্ট এবং তার সহযোগীদের পুরস্কার স্বরূপ 2 লক্ষ পাউন্ড এবং কর্ণাটক যুদ্ধের ব্যয়ভার নির্বাহের জন্য অতিরিক্ত 5 লক্ষ টাকা প্রদান করেন। এভাবে তিনি কোম্পানির সকল প্রাপ্য চুকিয়ে দিয়ে ঋণমুক্ত হন এই আমাদের বিশ্বাসঘাতক মীর জাফরের জামাতা মীর কাসিম আলী। তো এরপরে যেহেতু তিনি দেশপ্রেমিক, ইংরেজদের সঙ্গে মীর কাসিমের সংঘর্ষের বেশ পরোক্ষ কিছু কারণ রয়েছে, সরাসরি কোনো কারণ নেই। তো মীর কাসিম যখন বাংলার সিংহাসনে বসেন তখন বাংলার রাজকোষ ছিল প্রায় শূন্য। তার মানে বাংলাদেশের ইতিহাসে সেই 1760 সালে তখন থেকেই যখনই এক সরকার ক্ষমতা থেকে চলে যায় আমরা জানতে পারি রাজকোষ প্রায় শূন্য থাকে। তো এই তদুপরি সিংহাসন লাভের পর ইংরেজ কোম্পানিকে তার পাওনা মেটাতে এবং যেসব ইংরেজ তাকে নবাব হতে সাহায্য করেছিল তাদের উপঢৌকন দিতে গিয়ে চরম আর্থিক সংকট ধারণ করে। এই যে পুরস্কার প্রথাটা ব্রিটিশরাই শিখিয়ে গেল আমাদের। এমত অবস্থায় মীর কাসিম তার রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করলেন যাতে রাজস্বের উন্নতি হয়। এক হলো তিনি পূর্ববর্তী নবাবী আমলের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বহু উচ্চপদস্থ কর্মচারী ও অভিজাত সম্প্রদায়ের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করেন। তার মানে হলো শুধু 2025 সালেই অভিজাত লোকেরা সরকারি সম্পদ দখল করে এমন না। 1760 সালে মীর জাফর, নবাব সিরাজউদ্দৌলার পরপরই মীর জাফরের জামাতা মীর কাসিমের সময়েও এই ঘটনাটি ঘটেছে। বাংলার ইতিহাস কিন্তু বারবার হিস্টোরি রিপিটস ইটসেলফ। ইতিহাস বারবার চেঞ্জ হয়, একই ঘটনা বারবার ঘটে। এক মানুষের ইতিহাস জানলেই যথেষ্ট, বাকিগুলো জানতে হয় জাস্ট রেফারেন্স হিসাবে। যাই হোক, 2 নম্বর কাজ হলো তিনি মীর জাফর ও আলীবর্দী খানের পরিবারের কাছ থেকে সঞ্চিত অর্থ বলপূর্বক জোর করে আদায় করেন। 3 হলো তিনি জমিদারদের উপর আবওয়াব বা অতিরিক্ত কর ধার্য করেন। 4 শেঠ পরিবারের নিকট হতেও তিনি প্রচুর অর্থ ঋণ হিসেবে গ্রহণ করেন। 5 সীমান্তবর্তী জেলাগুলোতেও তিনি নতুন কর ধার্য করেন। আর একদম 6 নম্বর হলো শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি যথাসম্ভব ব্যয় সংকোচন করার চেষ্টা করেন। কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। এইভাবে বিভিন্ন উপায় অবলম্বন করে মীর কাসিম তার অর্থ অভাবটা দূর করতে সমর্থ হয়েছিলেন। তো এই মীর জাফর আর মীর কাসিম যেহেতু জামাই শ্বশুর, তাদের সম্পর্ক তো আলোচনা থাকবেই। মীর কাসিম মীর জাফরের নয়, ইংরেজদের হাতে খেলার পুতুল বা ক্রীড়নক হয়ে থাকতে প্রস্তুত ছিলেন না। তিনি ছিলেন স্বাধীনচেতা এবং সম্পূর্ণ স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনায় কৃতক সংকল্প। নিজের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এজন্য মীর কাসিম কতিপয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমত তিনি বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে দিল্লির মুঘল সম্রাট শাহ আলমের নিকট হতে
সমর্থন লাভ করেন। 2 নম্বর, তিনি ইংরেজদের মৃত্যুভাবাপন্ন বিহারের দিওয়ান রামনারায়ণ সহ অন্যান্য কর্মচারীদের কঠোর হাতে দমন করেন। 3 নম্বর, তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদ হতে মুঙ্গেরে স্থানান্তর করে তাকে শক্তিশালী দুর্গের দ্বারা পরিবেষ্টিত করেন। 4 নম্বর, তিনি তার পূর্বের আমলের 90,000 সৈন্য নিয়ে গঠিত নবাব বাহিনীকে বাতিল করে তার স্থলে অপেক্ষাকৃত স্বল্প আয়তনের একটি সুদক্ষ বাহিনী গড়ে তোলেন। 5 নম্বর হলো ইউরোপীয় সেনাপতিদের সাহায্যে তিনি ইউরোপীয় সামরিক পদ্ধতিতে নতুন বাহিনীকে সংগঠিত করেন। ষষ্ঠত 6 নম্বর, নতুন রাজধানীতে তিনি অস্ত্র নির্মাণের কাজ শুরু করেন। তার মানে অস্ত্র 2025 সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে লাগছে এমন না, 1760 সালের মানুষেরও অস্ত্র লেগেছিল। লোক ছিল কম, জনিস ছিল বেশি, তারপরেও অস্ত্র লেগেছিল। তো যাই হোক, এবার আসি এই ইংরেজদের সাথে এই মীর কাসিমের পরোক্ষ তো দ্বন্দ্ব হলোই দেখলাম, এবার দেখবো আমরা প্রত্যক্ষ কিছু কারণে ইংরেজদের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল। যেমন 1757 খ্রিস্টাব্দের পর কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়। এ সময় থেকে তারা এমন সব পণ্য ক্রয় বিক্রয় করতে থাকে যা তারা পূর্বে করেনি। এসব পণ্যগুলো ছিল লবণ, পান এবং তামাক। এসব পণ্যের উপর বাংলার সরকারের একচেটিয়া অধিকার স্বীকৃত ছিল। এ সময়কালে আবার কোম্পানির কর্মচারী এবং তাদের আত্মীয় স্বজনেরা দস্তকের অপব্যবহার করে বাণিজ্য করতে থাকে। এর ফলে বাংলার অর্থনীতি 2 দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। এক হলো বাণিজ্য শুল্ক বাবদ রাষ্ট্রের আয় কমে যায়। মীর কাসিম হিসাব করেন ইংরেজ কর্মচারীদের অবৈধ বাণিজ্যের ফলে রাষ্ট্রের আয় বছরে প্রায় 25 লক্ষ টাকা কমে গেছে। 2 নম্বর হলো দেশীয় বণিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। তার মানে শুধু আজকেই বাংলাদেশের দেশীয় পণ্য, দেশীয় গার্মেন্টস, দেশীয় কলকারখানা শোচনীয় অবস্থায় নেই। 1760 সালে মীর কাসিম, মীর জাফরের সময়ও ছিল, বাংলার ইতিহাসে এমনই ছিল। 1762 খ্রিস্টাব্দের মে মাসে নবাব মীর কাসিম এ বিষয়ে গভর্নর ভেন্সিটার্টের কাছে লিখিত অভিযোগ করেন, কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করলে নবাব দেশীয় বণিকদের স্বার্থে নিজের ক্ষতি স্বীকার করেও আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে সব শুল্ক তুলে নেন। নবাবের এই ব্যবস্থার ফলে ইংরেজদের সাথে তার সংঘর্ষ অনিবার্য বা প্রত্যক্ষ হয়ে ওঠে। পাটনার ইংরেজ বাণিজ্য কুঠির এজেন্ট এলিস ক্ষুব্ধ হয়ে পাটনা আক্রমণ করলে মীর কাসিম ইংরেজদের শহর থেকে বিতাড়িত করে উহা পুনর্দখল করেন। এরপর কলিকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই চলে আসলো মীর কাসিমের সাথে মীর জাফরের জামাতা, আমাদের শ্রেষ্ঠ বিশ্বাসঘাতক মীর জাফরের জামাতা মীর কাসিমের বক্সারের যুদ্ধ, যেটা 1764 সালে সংঘটিত হয়েছিল। আর এই 1764 সালে এই যুদ্ধের ফলেই মীর কাসিমের মসনদ গদি হেলে দুলে নিচে পড়ে গেল। তো 1763 খ্রিস্টাব্দে অ্যাডামসের নেতৃত্বে ইংরেজরা মীর কাসিমের বিরুদ্ধে এক বাহিনী প্রেরণ করেন। নবাব পরপর কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা ও মুঙ্গেরের যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয়ে অযোধ্যায় পলায়ন করেন। তবে যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়েও হতাশ হননি। তিনি শীঘ্রই অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট শাহ আলমের সঙ্গে যোগাযোগ করে একটি ইংরেজ বিরোধী মোর্চা গঠন করতে সক্ষম হলেন এবং সেই সাথে 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর সম্মিলিত বাহিনী ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বক্সারে মুখোমুখি যুদ্ধের সম্মুখীন হয়। এই যুদ্ধই বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ইংরেজ সেনাপতি মনরো সম্মিলিত বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেন। যুদ্ধে পরাজিত হয়ে শাহ আলম তৎক্ষণাৎ ইংরেজ পক্ষে যোগদান করেন। সুজাউদ্দৌলা রোহিলা খণ্ডে পালিয়ে আশ্রয় নেন এবং মীর কাসিম আত্মরক্ষার্থে পলায়ন করেন। 1773 খ্রিস্টাব্দে পলাতক জীবনযাপনের পর দিল্লির সন্নিকটে
মীর কাসিমের মৃত্যু হয়। এই হলো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে একজন বড় বিশ্বাসঘাতক মীর জাফর এবং তারই জামাই দেশপ্রেমিক হিসেবে খ্যাত হলেও তার জীবনের পরাজয়, শোচনীয় পরাজয় হলো। এখন এই বক্সারের যুদ্ধের গুরুত্ব কি আর ফলাফল কি সেটা নিয়ে একটু 2 মিনিট কথা বলেই শেষ করে দেব। বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। যুদ্ধ মানুষের জীবনে প্রয়োজন আছে, মানুষ যুদ্ধ করবে, যুদ্ধ করার পর বলবে যে এই যুদ্ধটার প্রয়োজন ছিল। তো প্রথমত বক্সারের যুদ্ধের পরে বাংলার নবাব মীর কাসিম সিংহাসনচ্যুত হন এবং মীর জাফর পুনরায় বাংলার পদে অধিষ্ঠিত হন। জামাই শ্বশুরের খেলা। দ্বিতীয়ত এই যুদ্ধে ইংরেজরা কেবলমাত্র বাংলার নবাবকে নয়, অযোধ্যা, সেই অযোধ্যার রাম মন্দির, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট শাহ আলমকেও পরাজিত করেন। 3 নম্বর হলো বক্সারের যুদ্ধে জয়লাভের ফল হিসেবে ইংরেজগণ মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। এর ফলে বাংলায় ব্রিটিশ অধিকার আইনত স্বীকৃত হয়। আর 4 নম্বর হলো পলাশির যুদ্ধের চরম পরিণতি হলো বক্সারের যুদ্ধ। পলাশিতে যার সূচনা, বক্সারে তার সমাপ্তি। পলাশির যুদ্ধ ছিল ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার যুদ্ধ, ওই অর্থে যুদ্ধ হয়নি। সে কারণে ওই যুদ্ধে ইংরেজ সামরিক শক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি, কিন্তু বক্সারের যুদ্ধে ইংরেজদের সামরিক উৎকর্ষতার পরিচয় বহন করে। এক্সিলেন্স, তারা যে কাজ কামে দক্ষ সেটা প্রমাণ করে এই যুদ্ধে বাঙালিদেরকে হত্যা করার মাধ্যমে। পঞ্চম হলো বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলা তথা ভারতবর্ষের কোম্পানির মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায় এবং ভারতে তাদের সাম্রাজ্য বিস্তারের পথ আরও প্রশস্ত হয়ে যায়। তাহলে এই যে মীর কাসিম, এই যে মীর জাফরের জামাতা, তার জীবনীর সূচনা বিস্তারিত আলোচনা করলে এখন সংক্ষিপ্তভাবে যদি বলি, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের গোড়াপত্তনের দিক দিয়ে বিচার করলে মীর কাসিমের সহিত ইংরেজদের সংঘটিত সংঘর্ষ, বিশেষ করে সর্বশেষ বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ অপেক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল নিঃসন্দেহে বলা যায়। এই প্রসঙ্গে একজন ঐতিহাসিক বলেছেন, বক্সার যুদ্ধ ডিজার্ভস ফার মোর দ্যান পলাশি টু বি কনসিডার্ড অ্যাজ দি অরিজিন অব দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া। পলাশির যুদ্ধের চেয়েও বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ ইন্ডিয়াতে ব্রিটিশ শক্তির ক্ষমতা শুরুর দিক থেকে। এই যুদ্ধের পর ব্রিটিশ শক্তিকে আর নিজ অস্তিত্ব বজায় রাখার জন্য যুদ্ধ করতে হয়নি। পরবর্তী যুদ্ধ বিগ্রহ ছিল ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ। তো এভাবে জামাই শ্বশুরের দ্বন্দ্বে আমরা বক্সারের যুদ্ধের কাঁধে পা রেখে ব্রিটিশরা আমাদের দেশে দখল করে নিল। এই হলো বাংলার ইতিহাস, এই হলো যুদ্ধের ইতিহাস।